আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ অল? আশা করছি সবাই ভালো আছো। যদিও জানি খুব ডিফিকাল্ট একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ সবাই, আমরাও সবাই, সারা পৃথিবীর মানুষই আজকে একটা খুবই ভয়াবহ একটা মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে। তো দোয়া করি, প্রত্যাশা করি খুব শীঘ্রই আল্লাহ আমাদেরকে এই কঠিন সময় থেকে আমাদেরকে সেভ করবেন এবং আমাদেরকে আবার আমাদের যে স্বাভাবিক জীবনে আমরা সে ফিরে যেতে পারবো। তো আমি জানি যে তোমরাও খুব কষ্টে আছো, কলেজ নিয়ে পরীক্ষা কখন হবে একটা আনসার্টেনিটির মধ্যে আছি আমরা সবাই। তো তারপরেও আমাদের জীবন থেমে থাকে না, সামনের দিকে যেতে যেতে থাকে। সো আমাদের সবকিছু নিয়ে এইভাবে এগিয়ে যেতে হবে। তো আমি বেশ কিছুদিন ধরেই তোমাদেরকে অনলাইনে ক্লাস নিয়েছি, তো আজকেও আমি একটি ক্লাস নেব ইনশাল্লাহ। এবং আজকে আমি যে চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সাথে থাকবো সেটি হচ্ছে ফিজিক্স সেকেন্ড পার্টের একটি চ্যাপ্টার 2, ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িৎ। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি নাম লিখেছি চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা কিন্তু আমরা পড়েছি, হ্যাঁ, মোটামুটি ভালোই পড়েছি। শুধু শেষের দিকের একটা টপিক আছে ধারকত্ব, ক্যাপাসিটেন্স, এই অংশটুকু আমরা ওভাবে পড়িনি, শুধু সাধারণ বিষয়গুলো আলোচনা করেছিলাম। তো আজকে আমি ওই অংশটুকু হাইলাইট করব। তবে আমরা অন্য অংশগুলো জাস্ট একটু টাচ দিয়ে তারপর আমরা ওখানে যাব। তো আমরা জানো যে এই চ্যাপ্টারটার মধ্যে যে কয়টা মেইন ডিভিশন যদি আমরা করি, গুরুত্বপূর্ণ অংশ যদি ভাগ করি, তাহলে প্রথম অংশ হচ্ছে কি কুলম্বস ল। ওকে, কুলম্বস ল রিলেটেড যে বিষয়গুলো, কুলম্বস ল, ওকে। কুলম্বস লর মধ্যে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে কি আমরা জানি কুলম্ব ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তারপর আছে হচ্ছে আমাদের ইন্টেন্সিটি বা ফিল্ড ইন্টেন্সিটি, আর আছে হচ্ছে পটেনশিয়াল। ওকে, পটেনশিয়াল। সো এটা হচ্ছে কি একদম প্রথম দিকের একটা অংশ কুলম্বস ল। তবে এখানে আরো ছোট ছোট সংজ্ঞা আছে, তোমরা পড়বা। চার্জের ডেফিনিশন কি, পয়েন্ট চার্জ বলতে কি বোঝায়, টেস্ট চার্জ বলতে কি বোঝায়, এগুলো আছে। তারপরে হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড, হোয়াট ইজ ইলেকট্রিক ফ্লাক্স, হোয়াট ইজ ইলেকট্রিক লাইনস অফ ফোর্স, ঠিক আছে, তড়িৎ বলরেখা, তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ক্ষেত্র। তারপর হোয়াট ইজ পটেনশিয়াল, ইলেকট্রিক পটেনশিয়াল ডেফিনিশনস করে তোমরা অবশ্যই পড়বে। আমি ওগুলো নিয়ে খুব বিস্তারিত যাব না, আমি শুধুমাত্র ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস গুলো আমি মেনশন করবো। হ্যাঁ, তো এখানের মধ্যে আমাদের তিনটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফোর্স, ইন্টেন্সিটি এবং পটেনশিয়াল। আচ্ছা, আমি যেটা সিলেক্ট করছি ওটা পড়ে ফেলি, তারপর আমরা নেক্সট টপিকে যাব। তো কুলম্বস লতে যে তিনটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, আমি যদি ফর্মুলাগুলো লিখি, কুলম্ব ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স F is equals to, সবাই জানি 1 divided by 4 pi epsilon Q1 Q2 divided by R square, রাইট? মানে আমাদের মোটামুটি সবার এটা মোটামুটি জানা আছে, ঠিক আছে। এখানে epsilon জিনিসটা কি, পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম বা মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা, ঠিক আছে। তোমাদের কারো কি মনে আছে যে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা কত, epsilon নট এর মান কত, কার খেয়াল আছে? কে বলতে পারবে? 8.854 into 10 to the power minus 12 ইউনিট কি হবে? পার নিউটন, কুলম্ব স্কয়ার এন্ড পার মিটার স্কয়ার। ওকে, সো এটা হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। ওকে, সো দিস ইজ কুলম্বস ল, এটা আমরা সবাই জানি। তারপর হচ্ছে কি ইন্টেন্সিটি বা ফিল্ড ইন্টেন্সিটি, E is equals to force per unit, তাই না? What was the definition of the electric field intensity? Force per unit charge. একটা ইউনিট চার্জ যে ফোর্সটা পাই সেটাকে আমরা ইন্টেন্সিটি বলি, এবং এটা ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন কিউ বাই আর স্কয়ার। একটা চার্জ হচ্ছে 1, রাইট? 1 ইউনিট চার্জের জন্য যেই ফোর্সটা সেটি আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আর আছে আমাদের পটেনশিয়াল, work done. What is the definition of potential, electric potential? Electric potential is the amount of work done by unit positive charge when the charge is brought from the infinite distance to the particular point in an electric field. আমি আরো যদি নরমাল করে বলি যে কোনো একটা ইউনিট চার্জকে, একটা একক চার্জকে আমরা যদি ইনফাইনাইট বা জিরো পটেনশিয়ালের জায়গা থেকে যদি কোনো একটা চার্জের যে ইলেকট্রিক ফিল্ড সেখানকার কোনো একটা পয়েন্টে আনতে যে পরিমাণ ওয়ার্ক করতে হয় সেটাকে আমরা কি বলি? ইলেকট্রিক পটেনশিয়াল। এবং তোমরা নিশ্চয়ই ইলেকট্রিক পটেনশিয়াল ইজ ওয়ার্ক ডান, আমি জাস্ট তোমাদের বোঝার জন্য লিখেছি W, ওয়ার্ক ডান। ওকে, কার জন্য ওয়ার্ক ডান? ফর
ইউনিট চার্জের জন্য, এবং এটা আমরা ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস করে কি পেয়েছি 4 pi epsilon q by r, right? So look here, 1 by 4 pi epsilon is common. Q1 Q2 r square is for force, q by r square is for field, and q by r is for potential. Okay, so here force is a vector quantity and intensity is a vector quantity, but potential or work done is a scalar quantity, you know this, right? So এই তিনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ইকুয়েশন। এখানে আরেকটা ছোট জিনিস মেনশন করি, ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল f, আমি যদি ভেক্টর আকারে লিখি তাহলে কি দাঁড়াবে 1 by 4 pi epsilon q1 q2 r cube r, ঠিক আছে? সো এইটা হচ্ছে কি আমাদের ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। হ্যাঁ, এগুলো তোমরা পড়বে। আচ্ছা, ওকে, তো এর মাঝখানে একটা কনসেপ্ট আছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ, যেটা আমি একটু বলে নিচ্ছি তোমাদেরকে, কোয়ান্টাইজেশন অফ চার্জ। এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, শর্ট কোশ্চেনের জন্য। কোয়ান্টাইজেশন হচ্ছে, হোয়াট ইজ কোয়ান্টাইজেশন চার্জ? এখানে কোয়ান্টাইজেশন শব্দটা আসে কোয়ান্টাইজড, ঠিক আছে? কোয়ান্টাম মিন্স কি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ডিসক্রিট বিচ্ছিন্ন জিনিস, ঠিক আছে? আমরা জানি যে কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম থিওরি আমরা নাম শুনেছি ম্যাক্স প্ল্যাঙ্কের, ঠিক আছে? সো কোয়ান্টাম ইজ স্মল থিং, স্মল পার্টিকেল প্যাকেট, something like this, এনার্জি প্যাকেট। আর এখানে আমরা কোয়ান্টাইজেশন অফ চার্জ বলতে বোঝাচ্ছি কি চার্জ হচ্ছে কি একটা নির্দিষ্ট মানেরই হয় এবং ওই নির্দিষ্ট মানের মাল্টিপল হয়, অর্থাৎ ইউ ক্যানট গেট র্যান্ডম চার্জ ইন নেচার, অর্থাৎ নেচারে তুমি যে কোনো মানের চার্জ তুমি পেতে পারো না। তো তুমি কতটুকু চার্জ পাবা এটাও একটা পার্টিকুলার ভ্যালুর সাথে কানেক্টেড, এবং সেই ভ্যালুটা কি, সেটা হচ্ছে লোয়েস্ট চার্জ অফ দ্য ইউনিভার্স। এই মহাবিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম চার্জ কার? ইলেকট্রনের চার্জ, ইয়েস। এবং এই ইলেকট্রনের চার্জ যদি মাল্টিপল চার্জ হবে, অর্থাৎ 1 টাইম 2 টাইম 3 টাইম 4 টাইম 100 গুণ 1 লক্ষ গুণ, ঠিক আছে? বাট কখনো তুমি ইলেকট্রনের চার্জে ফ্র্যাকশন পরিমাণ চার্জ পাবা, রাইট? তো হোয়াট ইজ দ্য চার্জ অফ দ্য ইলেকট্রন? ইউ নো, ইকুয়ালস টু 1.6 into 10 to the power minus 19 কুলম্ব। ওকে, সো তুমি এরপরে যে কোনো চার্জ, আমি কিউ দিয়ে চার্জের নাম দিই, সেটা হবে কত? এনি। এখানে এন ইকুয়ালস টু কত? এটাকে 0 থেকে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস n, অর্থাৎ যদি পজিটিভ চার্জ হয় তাহলে প্লাস, নেগেটিভ চার্জ হলে মাইনাস, আর n এর ভ্যালু হবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? তো এইটাকে বলেছি কোয়ান্টাইজেশন অফ চার্জ। এই নেচারে আমরা যে কোনো মানে চার্জ পাই না, চার্জ পাই হচ্ছে কি লোয়েস্ট চার্জ ইলেকট্রনের মাল্টিপল, এবং এটাকে বলেছি কোয়ান্টাইজেশন অফ চার্জ। ওকে, সো এটা তোমরা পড়বে। আমরা এটা তিনটে ইকুয়েশন পেয়েছি। আচ্ছা, পটেনশিয়াল পড়তে কি তোমরা একটা ডেফিনিশন পাবা, ইকুইপটেনশিয়াল সারফেস। ইকুইপটেনশিয়াল সারফেস। ইকুইপটেনশিয়াল সারফেস কি? এমন একটা সারফেস, এই সারফেসের সব জায়গায় আছে কি চার্জের পরিমাণ সমান। ওকে, এমন একটা সারফেস যেখানে সব জায়গায় চার্জ আর পটেনশিয়াল সমান, সব জায়গায় পটেনশিয়াল ইকুয়াল। তো সব জায়গায় পটেনশিয়াল ইকুয়াল হওয়া মানে কি, এখানে যদি পটেনশিয়াল এখানকার সেম, তাহলে দুইটা পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কত? 0। আর পটেনশিয়াল ডিফারেন্স যদি 0, তাহলে কি এক পয়েন্ট থেকে একটা পয়েন্টে চার্জ নিতে কোনো কাজ করতে হয় না। এই ধরনের সারফেসকে কি বলা? ইকুইপটেনশিয়াল সারফেস, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে আরেকটা ইম্পর্টেন্ট ডেফিনিশন পাই, যেটা পরীক্ষাতে আসে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আমরা তিন ভাবে ডিফাইন করতে পারি। আমি আপাতত শুধু একটা ডেফিনিশন দেখাচ্ছি, পরে আমরা নেক্সট লেকচারে আমরা অন্য ডেফিনিশন খুঁজে নেব। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইজ ডিফাইন্ড অ্যাজ, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টকে আমি কি দিয়ে লিখি? কে দিয়ে লিখি, অথবা আমরা এপসিলন আর দিয়ে লিখি, কে অথবা এপসিলন আর। Dielectric constant is ratio of force in between two charges in any medium divided by force in between those two charges when they are taken in a zero medium. Okay, so what is the definition of dielectric constant? Dielectric constant is the ratio of the force in between two charges in any medium divided by the force in between the same two charges
in zero medium. So this ratio is called dielectric constant. Okay, so this is an important definition of this chapter. So এটা তোমরা ভালো করে পড়বা, কেমন? আমরা এরপরের যে অংশটুকু আছে সেটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আমি লিখেছি আমাদের ডাইইলেকট্রিক constant. So what is dielectric constant? Dielectric constant, if two charges of very small amount, that is this Q, is very small amount of charge, but equal and opposite. Very small amount of charge, equal charge, opposite charge. There is another thing, that is these two charges are kept at a very short distance. আমি এখানে হয়তো একটু বেশি ডিসটেন্স দেখাচ্ছি, তোমার মনে হচ্ছে it's a very short distance, and let the distance in between them is twice the element. Twice, okay. তাহলে এরকম দুইটা খুবই স্মল অ্যামাউন্ট অফ চার্জ যদি ইকুয়াল হয় এবং অপোজিট হয় এবং তাদের যদি খুব কাছাকাছি ডিস্টেন্সে রাখা হয়, তাহলে এই দুইটা চার্জ মিলে কি করে একটা প্যাটার্ন তৈরি করে, ঠিক আছে? এবং এই দুইটা চার্জ কম্বাইন্ডলি চেক একটা সিঙ্গেল চার্জের মতন পার্টিসিপেট করতে পারে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ফেনোমেননের মধ্যে আমরা যেগুলো অলরেডি পড়েছি বা সামনে পড়বো। অর্থাৎ যেখানে একটা সিঙ্গেল চার্জ যেরকমভাবে পার্টিসিপেট করে বা ওর ইন্টেন্সিটি থাকে, ওর পটেনশিয়াল থাকে, এখানেও ওরা দুজন কালেকটিভলি হচ্ছে একটা প্যাটার্ন আকারে পার্টিসিপেট করতে পারে, এবং এটাকে আমরা কি বলছি ইলেকট্রিক ডাইপোল, ঠিক আছে? ইলেকট্রিক ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল, এটা ভুল লিখেছিলাম, ইলেকট্রিক ডাইপোল। লক্ষ্য এখানে একটা প্লাস একটা মাইনাস দেখে কি হচ্ছে, পোলারিটির মতো বলছে না, একটা পজিটিভ পোল একটা নেগেটিভ পোল। তো এটাকে বলা হচ্ছে কি ইলেকট্রিক ডাইপোল। হ্যাঁ, এবং এই ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল ওর আমরা যদি মোমেন্টাম দেখি বা ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক, ডাইপোল মোমেন্ট, এটাকে আমরা বলি কি দ্বিমেরু ভ্রামক is equals to any of the charges Q, okay, into the distance between the two charges. Means this is called P equals to twice L. Okay, so আমরা যেরকম সিঙ্গেল চার্জের ক্ষেত্রে যেমন একটা চার্জকে আমরা পার্টিসিপেট করাতাম পটেনশিয়াল কিংবা ইন্টেন্সিটি বের করার জন্য, এখানে আমরা কাকে ইউজ করব? আমরা এখানে দ্বিমেরু ভ্রামক ইউজ করব। খেয়াল করতে পারি দুইটা অপোজিট জিনিস যদি একটা সার্টেন ডিস্টেন্সে কাজ করে, ওদের মাঝখানে একটা রোটেটিং ইফেক্ট তৈরি হয়, তাই না? আমরা যে একটা স্টিক নিই, একটা স্টিক নিলাম, একটা স্টিক, এই স্টিকটাকে আমি এদিকে একটা ফোর্স দিই আর এদিকে একটা ফোর্স দিই, if these two forces are equal and opposite, তাহলে এটা মধ্যে একটা রোটেশনাল ইফেক্ট তৈরি হবে, এটা মাঝখানের পয়েন্টের আসলে ঘুরে দিতে চাইবে। সো এই যে রোটেটিং ইফেক্ট, এটাকে আমরা কি বলি টর্ক বা ভ্রামক, ঠিক আছে? সো এখানেও একটা দ্বিমেরু ভ্রামক বা টর্ক তৈরি হয়েছে বা মুভমেন্ট, টর্ক মানে মুভমেন্ট বলবো, ঠিক আছে? মুভমেন্ট মিন্স হচ্ছে কি ভ্রামক। তো দ্বিমেরু ভ্রামক P equals to twice LQ। তাহলে আমরা ইলেকট্রিক ডাইপোলের ক্ষেত্রে আমরা যখন ইন্টেন্সিটি বা পটেনশিয়াল বের করব, আমরা যে তখন এখানের মধ্যে কি আমরা এই যেখানে চার্জের ক্ষেত্রে যেরকম ইন্টেন্সিটি পটেনশিয়াল বের করার ক্ষেত্রে আমরা চার্জ ইউজ করেছি, ডাইপোলের ক্ষেত্রে যে আমরা ইন্টেন্সিটি এবং পটেনশিয়াল বের করার জন্য আমরা কাকে ইউজ করব? দ্বিমেরু ভ্রামককে ইউজ করব। তো আমরা এখন ইলেকট্রিক ডাইপোলের ইন্টেন্সিটি এবং মোমেন্টামের ইকুয়েশন আমরা এখন একটু দেখব। ওকে, তাহলে দেখো যে ইলেকট্রিক আমরা ডাইপোল মোমেন্ট, হ্যাঁ, ইউজ করে আমরা পটেনশিয়াল এবং ইন্টেন্সিটি ইকুয়েশন দেখব। ফার্স্ট হচ্ছে পটেনশিয়াল। First is potential of electric dipole. Equations গুলো একটু কঠিন বলবো না, তারপর মনে রাখার জন্য তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো পটেনশিয়াল অফ ইলেকট্রিক ডাইপোলকে আমরা যে জেনারেল ইকুয়েশন দিয়ে লিখতে পারি সেটা হচ্ছে আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। তোমরাও সামনে বই থেকে দেখতে পারো। ভিপি ফর এক্সাম্পল আমি একটা ডায়াগ্রাম ড্র করে মনে করি এটা হচ্ছে আমাদের ডাইপোলটা, দিস ইজ কিউ
this Q, let this plus minus, and let this the middle point. Okay, so we are considering a point here P. So we want to find potential here. Okay, this is twice L. Distance between these two charges is twice L, and let this middle point. So and let the distance of this point P from the middle point is R. তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ডাইপোলটা, যেখানে দুইটা ইকুয়াল এন্ড অপোজিট চার্জ আছে, তাদের মাঝখানে ডিসটেন্সটা টুয়াইস এল, আর ওদের মিড পয়েন্ট থেকে পি পয়েন্ট, যে পয়েন্টে আমি পটেনশিয়াল বের করতে চাচ্ছি তার ডিসটেন্স হচ্ছে আর। সেই ক্ষেত্রে পটেনশিয়াল এট দিস পয়েন্ট ভিপি ইজ ইকুয়ালস টু 1 ডিভাইড বাই 4 পাই এপসিলন, যদি তোমার এটা জিরো মিডিয়াম হলে এপসিলন নট হবে, আর যদি অন্য যে কোনো মিডিয়াম হলে epsilon 1 by 4 by epsilon p cos theta, theta কোনটা, this is the theta, okay, p cos theta divided by r square, p cos theta divided by r. So okay, so vp is equals to 1 by 4 by epsilon p cos theta by r square. If the medium is zero medium, then you will write epsilon naught. Okay, so this is the general equation for the potential of the electric dipole. Okay, for special cases, if theta is equals to 0 degree, that means if the point lies on the axis, this is called the axis of this dipole, this is the charge, and the line joining these two charges is called the axis of the electric dipole. So if theta equal to 0 means if the point is here, okay, if the point is here, then the theta will be 0, and if theta is 0, that means on axis. That means if theta equals to 0 degree, vp equals to কত হবে 1 divided by 4 pi epsilon p by r square. Okay, এটা কোথায়, যদি axis এর উপরে হয়, axis এর উপরে theta মান 0 হলে cos 0 equals to 1, so 1 by 4 pi epsilon p by r square. Okay, but if this point is here, that means if the point is on the perpendicular bisector, this is 90 degree. Okay, that means this p point is now on the perpendicular bisector of this dipole. এই ডাইপোলে যদি মিডল পয়েন্টের পারপেন্ডিকুলার লাইন ড্র করতে, এই লাইনটা আমি কি বলবো, যে পারপেন্ডিকুলার বাইসেক্টর, এই পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে কোন পয়েন্টটা আছে, p পয়েন্টটা. So now the angle is 90 degree. So if the angle is 90 degree and cos 90 equals to 0, so this total potential will become 0. That means the potential of electric dipole on the perpendicular bisector is 0. Okay, this is important. Okay, the next হচ্ছে আমরা এবার দেখব intensity of electric dipole. Intensity of electric dipole. সেম ডায়াগ্রামটা আমি রেখে দিলাম, আমরা জাস্ট শুধুমাত্র পি পয়েন্টে কি বের করতে চাই, পি পয়েন্টে আমরা ইন্টেন্সিটি বের করতে চাই। সো ইন্টেন্সিটি যে জেনারেল ইকুয়েশন, সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এগুলো ডিরাইভেশন বইয়ে আছে, ডিরাইভেশন পড়ার কোনো প্রয়োজন নেই, তারপর যারা ইন্টারেস্টেড তোমরা পড়তে পারবো, কোনো সমস্যা নেই। তো লুক হিয়ার, ই general equation for field intensity of electric dipole, intensity at point P. So 1 divided by 4 pi epsilon, okay, P divided by R cube, root over 1 plus 3 cos square theta. Okay, if equals to 1 divided by 4 pi epsilon p by r cube root over 1 plus 3 cos square theta. এখন আমাদের স্পেশাল case number 1, if theta equals to 0, that means if the point lies on the axis of this dipole, in that case what will happen, EP is equals to, okay, cos 0 means what, 1, it is 3 plus 1 is 4, root over 2 আসে, this is 1 divided by 4 pi epsilon 2p by r cube. This is the electric field intensity for an electric dipole when the point is on the axis. That means
the angle between this point and the axis is 0 degree. And what will happen if the point is here? That means it's situated on the perpendicular bisector of the electric dipole. That means theta is equals to 90 degree. And if you put the 90 degree here, and cos 90 equals to 0, so this will be 0, so 1. This is simply, it will become what? This is 1, this is P divided by ঠিক আছে? So this is these two special case. To be 2p by r cube if the theta is equal to 0 degree, and if theta equals 90 degree, then it equals to 1 divided by 4 pi epsilon p divided by r cube. Clear? আশা করছি তোমরা একটু প্র্যাকটিস করে তোমাদের মনে থাকবে। এই হচ্ছে ইলেকট্রিক ডাইপোলের জন্য পটেনশিয়াল এবং ইন্টেন্সিটির আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বললাম। এখান থেকে খুবই এটা লেস ইম্পর্টেন্ট, বাট হোয়াট ইজ ইলেকট্রিক ডাইপোল, হোয়াট ইজ ডাইপোল মুভমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউ মাস্ট লার্ন দিস থিং। ডিরাইভেশন পড়া দরকার নেই, ফর্মুলাগুলো তোমার মনে রাখলে চলবে। ম্যাথস দিলে তোমরা আশা করছি করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এটা আরেকটা পার্ট আমরা পড়লাম। এর পরের পার্টটা হচ্ছে আমাদের বেসিক্যালি ক্যাপাসিটর ক্যাপাসিট্যান্স। তো ক্যাপাসিটর ক্যাপাসিট্যান্সের পড়ার আগে এখানে আরেকটা ছোট কনসেপ্ট ছিল, তোমরা বইতে একটু পড়ে নিবা, আমি তো ডিটেইলসে যাব না। ডাইইলেকট্রিক মিডিয়াম, ডাইইলেকট্রিক মিডিয়াম একটু করে লিখে নিই। ডাইইলেকট্রিক মিডিয়াম, ডাইইলেকট্রিক মিডিয়াম হচ্ছে কি এমন কিছু সাবস্টেন্স, এমন কিছু ম্যাটেরিয়াল যেটা বেসিক্যালি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, ঠিক আছে? বেসিক্যালি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। তাহলে তো আমরা ওর নাম ইনসুলেটর দিতে পারি, তাই না? ইনসুলেটর মানে তো যার মধ্যে ইলেকট্রিসিটি যেতে পারে না, ঠিক আছে? ইয়েস, ইনসুলেটর মধ্যে ইলেকট্রিসিটি যেতে পারে না, আর ডাইইলেকট্রিক মিডিয়ামের মধ্য দিয়েও ইলেকট্রিসিটি যেতে পারে না নর্মালি। বাট একটা ডিফারেন্স আছে। ডিফারেন্স হচ্ছে কি ইনসুলেটর কোনো অবস্থাতেই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, ঠিক আছে? বাট ডাইইলেকট্রিক মিডিয়াম হচ্ছে কি নর্মালি ও ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, বাট ও যদি কোনো ইলেকট্রিক ফিল্ডের মাঝখানে থাকে, যদি সে ইলেকট্রিক ফিল্ডের মাঝখানে থাকে তাহলে সে কি করে, তার মধ্যে হচ্ছে যে কি ওই ইলেকট্রিক ফিল্ডের ইনফ্লুয়েন্স এখানে একটা পোলারিটি তৈরি হয় এবং সে কিছু এনার্জিকে স্টোর করতে পারে বাই স্টোরিং চার্জ। সো দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন ইনসুলেটর অ্যান্ড ডাইইলেকট্রিক মিডিয়াম। ফর এক্সাম্পল, if this is the positive terminal, then this is the negative terminal. And if you have insulator in middle, that there is no flow, there nothing, কোনো কিছু হবে না. But if you have a dielectric medium, then this is the dielectric medium in the middle. This is the dielectric medium. So due to the influence of this field, for the influence of the positive field, there will be some negative terminal here. And for the influence of negative, there will be some positive. So look at, so they are creating a field here and they will store energy. So যারা এরকম bipolarity create করতে পারবে due to the influence of the electric field, এই ধরনের মিডিয়ামকে আমরা কি বলি? ডাইইলেকট্রিক মিডিয়াম। ওকে, সো ম্যাথস পরীক্ষার কোশ্চেন দেবো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনসুলেটর অ্যান্ড ডাইইলেকট্রিক মিডিয়াম। তোমাদের বইয়ের মধ্যে আছে, আমরা এগুলো একটু দেখে নিবি, আমি অত ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে? তো এখানে আবার আমাদের ওই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তোমাদের কথা মনে আছে? ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা পড়েছিলাম। ডাইইলেকট্রিক কনস্ট্যান্টে আমরা এখান থেকে আরেকবার ডিফাইন করতে পারি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কিভাবে? K is equals to epsilon divided by epsilon naught. Okay, K equals to epsilon divided by epsilon naught. Therefore, epsilon equals to what? K epsilon naught. Understand? That means this is permittivity of any medium, কোনো একটা মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা is equals to dielectric constant into তড়িৎ মাধ্যমের ভেদনযোগ্যতা শূন্য মাধ্যমের জন্য, ঠিক আছে? So this is the relation between the permittivity of any medium and the zero medium or vacuum. Okay, so this K is called dielectric constant. Okay, so এটা তোমরা একটা পড়বে, একটা কনসেপচুয়াল কোশ্চেন, এটা পরীক্ষার ছোট প্রশ্ন হিসেবে এটা দিতে পারে। ওকে, আচ্ছা, আমরা এখন চলে যাবো কি ক্যাপাসিটর, যেটা আমাদের টার্গেট ছিল আজকে পড়ার। তো
ক্যাপাসিটর নামটা শুনলে কিন্তু বোঝা যাচ্ছে ক্যাপাসিটর যার ক্যাপাসিটি আছে। ওকে, ক্যাপাসিটর এই টার্মটা আসছে কোথা থেকে? ক্যাপাসিটি। ক্যাপাসিটি মিন্স হচ্ছে কি দ্য এবিলিটি অফ স্টোরিং সামথিং, রাইট? আমরা যে বলি যে কি এটার ক্যাপাসিটি ভালো, ঠিক আছে? সো in electricity, in electrostatic, capacitor is an electric device, is an electrical arrangement, is setup, okay, একটা মেকানিক্যাল মেথড যে কি করতে পারে, যে এনার্জিকে স্টোর করতে পারে বাই স্টোরিং চার্জ, ঠিক আছে? এবং এটাকে আমরা কি বলছি? ক্যাপাসিটর। আর একটা ক্যাপাসিটরের যে অ্যাবিলিটি সেটাকে আমরা ক্যাপাসিটেন্স বলছি। ম্যাথমেটিক্যালি যাচ্ছি, আমি ফার্স্টে তোমাদেরকে কিছু ধারণাটা বললাম। আমি আবার বলছি কি ইন ইলেকট্রোস্ট্যাটিক ক্যাপাসিটর হচ্ছে কি একটা স্মল একটা ইলেকট্রিক্যাল ডিভাইস বলো বা একটা ইলেকট্রিক্যাল সেট আপ, যার কাজ হচ্ছে যে কি সে চার্জকে স্টোর করার মাধ্যমে কি করতে পারে? এনার্জিকে স্টোর করে। আমি খেয়াল করে দেবো আমাদের মোবাইলে যখন নাকি চার্জ ফুরিয়ে যায়, আমরা বলি যে কি এটা ব্যাটারি চার্জ চলে গিয়েছে, ঠিক আছে? এরপর তুমি যখন নাকি এই মোবাইল ফোনটাকে যখন তুমি একটা চার্জারের মাধ্যমে কানেকশন দাও, তখন তোমার দেখো মোবাইলের মধ্যে কি হচ্ছে, একটা চার্জিং আইকন ডিসপ্লের মধ্যে দেখা যায় না? তো ওখানে আসলে বেসিক্যালি কি হচ্ছে, যেখানে চার্জিং হচ্ছে, দ্যাট মিনস কি ও চার্জকে কালেক্ট করছে। এরপরে যখন তুমি আবার ডিসকানেক্ট করে ফেলো তখন কিছু ডিসচার্জিং শুরু হয়। তবে একটা সময় দেখা যাচ্ছে কি এটা ড্রেইন আউট হয়ে যায়, তখন তোমাকে আবার কি করতে হয়, চার্জ সেখানের মধ্যে দিতে হয়, ঠিক আছে? সো এই যে আমাদের ব্যাটারিটা, যে সে চার্জকে কি করে, হোল্ড করে রাখে, ঠিক আছে? তো ইউ ক্যান সে দি মেকানিজমটা অলমোস্ট সেম টাইপ। তুমি দেখবো যে ওখানের মধ্যে কিন্তু মেনশন করা থাকে ওদের কিছু নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে ওদের ক্যাপাসিটি কতটুকু সেটা ওখানে মেনশন করা থাকে। আচ্ছা, তাহলে আমরা এখন একটা ক্যাপাসিটর পড়ছি। তো খাতায় লিখো তোমরা ক্যাপাসিটর এন্ড ক্যাপাসিটেন্স। ওকে, আচ্ছা, উই নো যদি কোনো একটা কন্ডাক্টরের মধ্যে তুমি যদি চার্জের পরিমাণ বাড়াও তাহলে তার পটেনশিয়ালের পরিমাণ বাড়বে। ইয়েস, অবভিয়াসলি আমরা একটা সিঙ্গেল চার্জের জন্য যে পরিমাণ কাজ করতে হয়, আমরা যদি চার্জের পরিমাণ বাড়াই তাহলে কাজের পরিমাণ বাড়বে। So for any conductor, charge and potential are proportional to each other. Charge and potential is directly proportional. If you increase the charge, the voltage will also increase. So Q is equals to CV. C is a constant, and this constant is called capacitance. C is called capacitance. Okay, so C is equals to Q divided by P. সো আমরা একটা ছোট ম্যাথমেটিক্যাল ফর্মুলা পেয়ে গেলাম, এবং ছোট ম্যাথমেটিক্যাল ফর্মুলা থেকে আমরা ক্যাপাসিটেন্সের ডেফিনিশন দিতে পারবো। সেটা কিরকম? ক্যাপাসিটেন্স is the amount of the charge needed to increase the potential of any conductor by 1 volt. খেয়াল করে দেখো, if V is equals to 1 volt, then C equals to কত? Q by 1 equals to Q. C is equals to Q. তাহলে ক্যাপাসিটেন্স হচ্ছে চার্জ। Capacitance is the amount of the charge needed to increase the voltage by 1 volt. মানে যে ডেফিনিশনটা ক্লিয়ার? Capacitance is a charge by volt. So if you consider the volt is 1, so C is equals to Q. That means capacitance is the amount of the charge to increase the voltage by 1 volt. আশা করছি এটা তোমরা বুঝে গিয়েছো। তো ক্যাপাসিটেন্স ইউনিট কি? চার্জ কুলম, ভোল্টেজ কুলম পার ভোল্ট, এবং ওর একটা নাম আছে যে ফ্যারাড। কি ফ্যারাড আমরা F দিয়ে এক্সপ্রেস করে থাকি, ঠিক আছে? So this is the basic idea of capacitance. Okay, আর ক্যাপাসিটর হচ্ছে কি সেই স্মল ডিভাইসটা যেটা হচ্ছে কি এই পারফরম্যান্সটা তোমাকে দেখায়। By storing charge it stores energy. Okay, so we have different type of capacitor. তার মধ্যে সবচেয়ে কমন যে দুইটা, সেই দুইটা নিয়ে আমরা একটা আলোচনা করব। সবগুলো নিয়ে আমাদের আলোচনা করবো না, আমাদের বইও ইনফেক্ট নেই। মেইনলি দুইটা ক্যাপাসিটর খুব আমরা এখানে আলোচনা করছি, কি স্ফেরিক্যাল ক্যাপাসিটর, অথবা কি গোলাকার পরিবাহী।
গোলাকার ধারক। আরেকটা হচ্ছে প্যারালাল প্লেট, প্যারালাল প্লেট ক্যাপাসিটর, সমান্তরাল পাত ধারক, স্ফেরিক্যাল ক্যাপাসিটর বা গোলাকার ধারক, আর হচ্ছে কি প্যারালাল প্লেট ক্যাপাসিটর। ওকে, স্ফেরিক্যাল ক্যাপাসিটরটা যদি আমরা যদি বলি, এটা তুমি দেখো খুব সহজ সিম্পল ইকুয়েশন। এখানে আমি ওনাকে কিছুটা স্কিপ করে যাচ্ছি বা বই দেখবে, আমি ইচ্ছে করেছি যে কি কিছু জিনিস ছেড়ে দিচ্ছি, কারণ আমি চাইছি কি কিছু বিষয় তোমরা নিজের বাসায় বই খুলে খুলে স্টাডি করো, ঠিক আছে? সব যদি আমি এখানে ডিসকাস করি, এক হাজার ক্লাসগুলো অনেক লেংদি হয়ে যাবে, আর অনেক যত লেংদি হবে ক্লাস তত তোমরা আর ধৈর্য রাখতে পারবে না। আর সেকেন্ড হচ্ছে কি ইউ নিড টু ডু সাম ওন স্টাডি টু আন্ডারস্ট্যান্ড সামথিং বাই ইউর সেলফ, and if you face any problem, definitely you will tell me, or you will let me know, and I will try to give you the solution of those problems. So দেখো spherical capacitor ক্ষেত্রে ক্যাপাসিটর C is equals to, এটা দেখো খুব সহজ একটা ইকুয়েশন হচ্ছে 4 pi epsilon r। ওকে, 4 pi epsilon r। okay, so here 4 pi, you know this thing, just r is the radius of the your spherical conductor। তোমার spherical conductor radius যদি r হয় তাহলে c is equals to 4 pi epsilon r। so 4 pi epsilon, these are constant, epsilon for a particular medium is constant, যদি এটা 0 medium হয় তাহলে epsilon naught is also constant, so these three is constant, so c is directly proportional to r। that means if you increase the radius, so it will have more capacity to hold charge। so এটা একটা কনসেপচুয়াল প্রশ্ন, এটা এবং এটা আমার বিমর্স এর জন্য আসতে পারে যে explain the relationship of the radius of any conductor with the capacitance। okay, অথবা capacitor, if radius increases, capacitor also increases, explain, so you can explain it। okay, তাহলে এটা একটা ইকুয়েশন আমরা পেয়ে গেছি। এবং খেয়াল করে দেখো এই ইকুয়েশনটা পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা কিন্তু ডাইলেকট্রিক কনস্ট্যান্টের আরেকটা ইকুয়েশন পেয়ে গেছি। আমি একটু করে জাস্ট পিছনে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। আমরা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে ইকুয়ালস টু কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে এপসিলন নট বাই এপসিলন, রাইট? আই থিংক খেয়াল করে দেখো তো, জিরো মিডিয়ামে সি নট ইকুয়ালস টু কত হবে? 4 পাই এপসিলন নট আর। আর অন্য যে কোনো একটা মিডিয়ামে সি ইকুয়ালস টু কত হবে? 4 পাই epsilon r। So what is the ratio? C naught by C equals to epsilon naught by epsilon, right? So we can write K equals to epsilon naught by epsilon equals to C naught by C। So finally কি পেয়ে গেলাম দেখো তো, আমরা K equals to F by F naught equals to epsilon naught by epsilon equals to C naught by C। This is dielectric constant। so dielectric constant তুমি চাইলে এগুলো যে কোনো তিনটাতে ডিফাইন করতে পারো। ratio of the force of any medium to force in zero medium, ratio of the permittivity of the zero medium to any medium, and ratio of the capacitance of any capacitor at zero medium and capacitor of a particular medium। so this is the way you can define dielectric constant। okay, তো আমরা spherical capacitor ক্ষেত্রে আমরা কি পেয়ে গিয়েছি? ওর capacitance এর ফর্মুলাটা পেয়ে গিয়েছি, ঠিক আছে? এবার দেখো আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, যেটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কি প্যারালাল প্লেট ক্যাপাসিটর। ওকে, সো প্যারালাল প্লেট ক্যাপাসিটর মেকানিজম আমি একটু বলি। মেকানিজমটা এরকম যে এখানে একটা দুটো প্লেট থাকবে। ওকে, দিস আর টু প্লেটস of same dimension, like the cross sectional area of A, প্রত্যেকটা প্লেটের যে সারফেস এরিয়া হচ্ছে A, এবং the distance between these two plate is D। ওকে, প্রত্যেকটা চার্জের সারফেস এরিয়া A আর ওই দুটো প্লেটের মাঝখানে ডিসটেন্স হচ্ছে D, they are parallel। so if you connect these two, okay, if you connect this with positive and if you make this grounded or negative terminal, so this will be positive and this will be negative, so there will be field here,
Okay, so let charge is q here. What is the amount of charge? Charge is q here. Okay, so this is the parallel plate capacity. কি জিনিস আছে আমার এখানে চার্জ কত, প্লেট গুলোতে চার্জ কত, q. The q is the amount of the charge in the plate, t is the distance between the plate, and a is the surface area of the plate. Okay, so now if we just write the equation, এটাও বাসায় দেখবে, এটা খুব কঠিন কিছু না, সহজ, আর আগের পড়াগুলোর সাথে মিল আছে, ওগুলোকে ইউজ করে যদি এখানে একটা ইকুয়েশনকে ডেভেলপ করা হয়েছে, and I am just writing this equation. Parallel plate capacity C is equals to capacitance C is equals to epsilon A divided by T. C is equals to epsilon A, or C not equals to what? Epsilon not A divided by T. ঠিক আছে, মনে থাকবে C is equals to epsilon A divided by epsilon is the permittivity or the মাধ্যমের তড়িৎ গ্রহণযোগ্যতা, A is the area or ক্ষেত্রফল, আর D হচ্ছে the distance between the two plate. This is capacitance for parallel plate capacitor. ঠিক আছে, সো এটা একটা সিম্পল ইকুয়েশন, ইকুয়েশনটা তোমরা মনে রাখবে, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা কিন্তু এখান থেকে ম্যাথস আসে, এবং এই ফর্মুলার উপর বেস করে কিন্তু ম্যাথস আসে। ঠিক আছে, আচ্ছা, যদি এটা একটা স্ফেরিক্যাল টাইপের হয়, যদি ওর এই যে এইগুলা ওর ধরো প্লেটগুলো যদি স্ফেরিক্যাল হয়, তাহলে এর সমান কত হবে, স্ফেরিক্যাল সারফেসের এরিয়া 4 pi r square, ঠিক আছে, যদি সার্কুলার ডিস্ক হয় তাহলে pi r square, ঠিক আছে। ওকে, এটা যেরকম শেপ সেরকম শেপের জন্য এরিয়া আমরা এখানে বসাবো। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস পড়াবো, এটা খুবই সিম্পল জিনিস, বইয়ে দেখবে, এটার সাথে আমাদের অনেক আগের একটা পড়া মিল আছে, যে সার্কিটের মধ্যে আমাদের কি একের অধিক কি লাগাইতে হয়, অনেক সময় ক্যাপাসিটর লাগাইতে হয়। যেমন ধরো এই ক্যাপাসিটরের সিম্বল হচ্ছে দিকে ইকুয়াল টু লাইন। ওকে, ব্যাটারি যেরকম একটা প্লাস মাইনাস, প্লাসটা বড় মাইনাসটা ছোট, বাট ক্যাপাসিটর কিন্তু দুইটা সাইডই ইকুয়াল, এটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর। ওকে, এটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর। আচ্ছা, এখন এটা একটা ক্যাপাসিটর, মানে এটা C1, আমি এখানে আরেকটা ক্যাপাসিটর দেই C2, আরেকটা ক্যাপাসিটর দেই C3, তাহলে এখানে একটা সার্কিটের মধ্যে লেট দিস সার্কিট, একটা ব্যাটারি এখানে আছে, আমি সার্কিটের মধ্যে কয়েকটা ক্যাপাসিটর লাগালাম। এখানে ক্যাপাসিটরে কিভাবে আছে বলতো, এই ক্যাপাসিটরের এই মাথার সাথে এই ক্যাপাসিটরের মাথা, ধরুন এটা স্টার্টিং, এটা এন্ডিং, তো অরিজিনাল এটা স্টার্টিং, এটা ধরো এন্ডিং, আবার যেটা অরিজিনাল এন্ডিং এটা অরিজিনাল স্টার্টিং, এইভাবে একটার সাথে একটা সে কানেক্টেড। এটা আমাদের আমরা দেখেছি, দিস ইজ রেজিস্ট্যান্স। ওকে, সো একটার পর একটা যদি হতো আমরা কি বলতাম ওগুলোকে, সিরিজ বা শ্রেণী। সো এখানেও ক্যাপাসিটরগুলো কি আছে, শ্রেণীতে আছে। ঠিক আছে, আচ্ছা, আমাদের রেজিস্ট্যান্সের ক্ষেত্রে শ্রেণীর ফর্মুলাটা কি ছিল তোমার কি মনে আছে, যে RS equals to R1 plus R2 plus এইভাবে R3 Rn, ঠিক না? মনে আছে তোমাদের না, যে রেজিস্ট্যান্স সিরিজ শ্রেণীতে যদি রেজিস্ট্যান্স হচ্ছে কি সরাসরি যোগ হয়ে যাবে, কিন্তু আমাদের এখানে এটা উল্টো হবে। কেন হবে বই একটু দেখবে, আই এম শিওর তোমরা যদি একটু মনোযোগ দেখো তুমি বুঝতে পারবে। আমি ওগুলো অনেক টাইম লাগবে জন্য আমি যাচ্ছি না। তারপর আমি বললাম তোমাদের জন্য তো কোশ্চেন করা বা তোমাদের কিছু কাছে তোমাদের কোনো প্রবলেম হলে আমাকে তো ডেফিনেটলি জানাবা, ফ্রি এন্ড ফ্র্যাঙ্ক জানাবা। সো এখানে কিন্তু 1/CS এখানে ছিল RS, দ্য রেজিস্ট্যান্স অর রোধ সিরিজে ওরা সব ডিরেক্ট যোগ হয়ে যাবে, কিন্তু এখানে ঠিক উল্টাটা হবে। 1/CS is equals to 1/C1 plus 1/C2 equal 1/Cn, মনে থাকবে? সো যখনই ক্যাপাসিট্যান্সের ফর্মুলা লিখতে হবে তখনই মনে করবে যে কি তুমি রেজিস্ট্যান্সের উল্টাটা বসাচ্ছ, ঠিক আছে? তাহলে তোমার মিস্টেক হবে। এটা শ্রেণী, এটা শ্রেণী আছে। আচ্ছা, আবার দেখো আমরা এরকম পড়েছিলাম যে এরকম রেজিস্ট্যান্স, আবার একটা রেজিস্ট্যান্স, আবার একটা রেজিস্ট্যান্স। এখানে এটা কি ছিল, সমান্তরাল। সমান্তরাল মিন্স হচ্ছে কি, যাতে কমন টার্মিনাল আছে, ঠিক আছে, এবং এই কমন টার্মিনালের মাঝখানে হচ্ছে কি ভোল্টেজ সেম। ওকে, তো আমাদের এখানে সেম থিং, এরকম এটা একটা ক্যাপাসিটর, এটা একটা ক্যাপাসিটর, এটা একটা ক্যাপাসিটর। লুক হিয়ার, জাস্ট লাইক দিস। সো দিস ইজ প্যারালাল, দ্যাট ইজ C1 C2, দ্যাট ইজ Cn। এই অনেকগুলো আছে মনে করো। তাহলে এই ক্ষেত্রে যেটা হবে, এখানে আমাদের কি ছিল 1/Rp ছিল, রাইট? 1/R1 R2 R2, এখানে কি হবে, এখানে হবে কি Cp equals to C1 plus C2। আমি কি বুঝাতে পেরেছি তোমাদেরকে?
So the combination law of the capacitor is just opposite the combination law for the resistance. এখানে এই জিনিসটা তোমার অবশ্যই মাথায় খেয়াল। আমি দেখেছি একটা বড় অঙ্কের স্টুডেন্ট হচ্ছে যে কি এই মিস্টেকটা খুব করে। এই ম্যাথগুলো করার সময় দেখা যাচ্ছে কি রেজিস্ট্যান্সের ফর্মুলা ইউজ করে ফেলে, ঠিক আছে? এটা আমি প্রত্যেক বছর আমি স্টুডেন্টদেরকে ওয়ার্ন করি এবং তার থেকে সতর্ক দেখো তোমরা যদি মিস্টেকটা করো এবার করবে না। ওরা সবাই বলে আমরা মিস্টেক করবো না, বুঝেছি, ঠিকই পরীক্ষা লেগে মিস্টেকটা করে, কারণ ওই যে তাড়াহুড়া করে লিঙ্ক করে না, চিন্তা করে না। বাট আমি আশা করছি তোমরা অবশ্যই এটা মিস্টেক করবে না, ঠিক আছে? আজকে আমি থিওরিটিক্যাল পার্টটি শেষ করি, মনে হয় না ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে পারবো। তো থিওরিটিক্যাল পার্টে আমি মোটামুটি আজকে ক্লাস মানে শেষ করে দিব। নেক্সট ক্লাসে যদি আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমস করবো, কেমন? আচ্ছা, এবার শিখছি কি একটা ক্যাপাসিটর, তার মধ্যে কি পরিমাণ এনার্জি কন্টেন ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর মাঝখানে কতটুকু এনার্জি সে স্টোর করে রাখে, ঠিক আছে? সো এটা আমাদের জন্য একটা ইকুয়েশন। সো আমি ওটা তোমাকে এক্সপ্লেন করছি। তো এটা অত কঠিন কিছু না, আমি এখানের মধ্যে অত ফর্মুলাতে যাব না। সো এখানে কি আছে, ধরো ওর একটা ক্যাপাসিট্যান্স নম্বর সি, ওর ক্যাপাসিট্যান্স কত? ওর ক্যাপাসিট্যান্স হচ্ছে সি। আমরা এখানে যে চার্জটা দিচ্ছি সেই চার্জটা হচ্ছে এখানে কিউ, ঠিক আছে? চার্জটা আমি কিউ দিচ্ছি এবং ধরো এই দুই মাথার মধ্যে ভোল্টেজ হচ্ছে কি ভি, ভোল্টেজটা কত? ভি ভোল্টেজ, ঠিক আছে? তাহলে আমরা জানি সি সমান কত? কিউ বাই ভি। আচ্ছা, আমরা যদি ওর যে এনার্জি বের করি, তোমরা বই দেখবে, এটা ইকুয়েশনটা দেখবে, কঠিন কিছু না, একদম সহজ। এখানে আমরা এনার্জি যদি বের করি, এখানে এনার্জিকে আমরা ইউ দিয়ে এক্সপ্রেস করি বা ডব্লিউ দিয়ে এক্সপ্রেস করি, ঠিক আছে? অথবা পটেনশিয়াল এনার্জি পি দিয়ে এক্সপ্রেস করি, হ্যাঁ? তো এখানের মধ্যে আমরা যদি ওর পটেনশিয়াল এনার্জি, যেটা এনার্জি স্টোর থাকে, স্টোরড এনার্জি মানে তো পটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু ওয়ার্ক ডান বা কত কাজ করে ইজ ইকুয়ালস টু, এটাকে তিন ভাবে ইকুয়েশন লেখা যায়। The basic formula half cv square, ঠিক আছে? আবার তুমি চাইলে এখানে খেয়াল করো c equals to q by v, ঠিক আছে? half c equals to q by v হয়, তাহলে কি হয়? q by v into v square, so equals to কত হয়? half qv, তাহলে half cv square একটা ফর্মুলা, half qv এর ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, আবার দেখো v equals to কি q by c, v equals to কত? q by c, তাহলে আমরা এখানে বসাতে পারি যে এনার্জি is equals to half qv, or half q, v means q by c, তাহলে q by c, half q square c. So how many equations we have? Equals to half q square c, energy equals to half cv square, energy equals to half qv. You can write any of this thing depending on the information given in your problem. তোমার যে প্রবলেমসটা দিয়েছে সেখানে কি কি ধরনের তথ্য দেওয়া আছে সেই তথ্যের উপর ভিত্তি করে তুমি এই তিনটা ফর্মুলা যে কোনোটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, অবশ্যই তোমরা পড়বে, ঠিক আছে? আচ্ছা, এখানে ছোটখাটো আরো কিছু জিনিস আছে, সেগুলো তোমরা দেখবে, ওগুলো আমি আর ডিসকাস করছি না, প্রয়োজন হলে আমি আলোচনা করব। তোমরাও পরবর্তী গিয়ে যে কোনো প্রবলেমস অবশ্যই আমাকে জানাবে, তখন তোমাদের যেসব প্রবলেমস আমাকে বলবো, এই প্রবলেমস ভিত্তি করেছে যে আমি আরেকটা ক্লাস নেব, ঠিক আছে? আচ্ছা, এই চ্যাপ্টারের লাস্ট টপিক হচ্ছে যে গিয়ে গাউস ল। লাস্ট টপিক অফ দিস চ্যাপ্টার আমি এখন ডিসকাস করব এবং সেটাও সংক্ষেপে ডিসকাস করব। বোর্ডটা অনেক বেশি কালি জমে গেছে, আমি বোর্ডটাকে একটু ক্লিন করে তারপর হচ্ছে যে আমি গাউস ল তোমাদেরকে পড়াচ্ছি। ওকে স্টুডেন্টস, তো আমরা এখন গাউস ল ডিসকাস করবো। দেখো অলরেডি আমি বোর্ডে কিছু লিখেছি, একটু খেয়াল করো। গাউস ল বা গস ল, ঠিক আছে? ধরো এটা কোনো একটা সারফেস, কোনো কিছু একটা পৃষ্ঠ, কোনো একটা বস্তু বা কোনো একটা কিছু পৃষ্ঠ, এবং ই হচ্ছে যে কি ইলেকট্রিক ফিল্ড। এই লাইনসগুলো কাকে ইন্ডিকেট করছে? এই ইলেকট্রিক ফোর্স লাইনগুলো, ঠিক আছে? অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডটা এই বরাবর কাজ করছে। আমরা তো এখানে একটা খুবই ক্ষুদ্র একটা এরিয়া কনসিডার করলাম ডিএস, আর এই ক্ষুদ্র তলটার উপরে যদি একটা লম্ব ড্র করো, এটাকে বলা হচ্ছে কি তলের দিক বা ডিরেকশন অফ দ্য সারফেস ভেক্টর, ঠিক আছে? এরিয়া ভেক্টর। তাহলে এরিয়া ভেক্টর যদি কাজ করে আর ফিল্ডে যদি কাজ করতে, তাহলে মাঝখানে অ্যাঙ্গেল আছে থিটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে ছোট্ট সারফেস দিয়ে কি পরিমাণ এখন ইলেকট্রিক লাইনস অফ ফোর্স বের হচ্ছে, ঠিক আছে?
তো আমরা জানি যে কি এই এক একটা লাইনস অফ ফোর্স আসলে ইন্ডিকেট করছে একটা পয়েন্ট, যে একটা পয়েন্ট দিয়েছে যে কি একটা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স বের হচ্ছে। আসলে লাইন্স অফ ফোর্স বের হচ্ছে বলতে বলতে আসলে কি বোঝায়, যে এই চার্জটা যেদিকে একটা আর একটা চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করে ওই লাইনটা, সো এই লাইনটা তো আমরা একটা পয়েন্ট হিসেবে কনসিডার করতে পারি। তাহলে প্রতিটা ই যদি প্রতিটা পয়েন্টকে ইন্ডিকেট করে দেয়, ডিএস পরিমাণ এরিয়ার মধ্যে দিয়ে যদি ই ইলেকট্রিক ফিল্ড যায়, তাহলে সেখানে টোটাল তার লাইন্স অফ ফোর্স কত হবে। এবং আমরা যদি পুরো পথটাকে মধ্যে ক্যালকুলেট করি, একটা রাউন্ড, এটা একটা বদ্ধ জায়গার মধ্যে, তাহলে ক্লোজ ইন্টিগ্রাল ওভার EDS. E represents the electric field or the intensity of the electric lines of force, and DS is the area. So this is the electric flux. So আমাদের ফার্স্টেই ফ্লাক্সটা ডিফাইন করে নিতে হবে গাউস ল পড়ার জন্য, ঠিক আছে। So this is the electric flux or the closed integral over electric field in a surface. Okay. So গাউস বলছেন যে এই যে ইলেকট্রিক ফ্লাক্সটা কোন একটা সার্টেন প্লেস আমরা যদি কনসিডার করি, এটা আমরা ধরে নিচ্ছি যে একটা ছোট একটা জায়গা, ঠিক আছে। সো কোন একটা ইমাজিনারি সারফেস এখানে যদি কোনো একটা চার্জ রাখি এখানের মধ্যে, সো এই চার্জের চারপাশে আমরা যেটা সারফেস কল্পনা করি সেটাকে আমরা কি বলবো, গসিয়ান সারফেস। পরীক্ষা কিন্তু অনেক সময় আসে হোয়াট ইজ গসিয়ান সারফেস। আমরা যখন কোথাও কোনো চার্জকে কনসিডার করে আমরা এই চার্জের চারপাশে যে আমরা একটা সার্টেন সারফেস কনসিডার করি যার মধ্যে ইলেকট্রিক লাইনস অফ ফোর্সগুলো বের হচ্ছে, আমি ছোট একটা সার্টেন এরিয়া কনসিডার করলাম, তার মধ্যে এগুলো বের হচ্ছে আর পুরো এরিয়াটা আছে। এই যে সারফেসটা আমি যে ডটেড লাইন দিয়ে দিলাম, এটাকে কি বলা হয়, গাউসিয়ান সারফেস। ওকে, সো গাউস বলছেন যে ইলেকট্রিক ফ্লাক্স or this is equal to 1 by epsilon naught times of the charge. এখানে যে চার্জটা আছে, ঠিক আছে। অর্থাৎ কোন বদ্ধ পথ বরাবর, কোন বদ্ধ তল বরাবর, পথ মানে তলাটি, কোন বদ্ধ তল ক্লোজ সারফেস, কোন বদ্ধ তল বরাবর চুম্বক তড়িৎ ক্ষেত্রের যে সমাকলিত মান বা তড়িৎ ফ্লাক্স, কোন বদ্ধ তল বরাবর তড়িৎ ক্ষেত্রের যে সমাকলিত মান, ইন্টিগ্রেশন সমাকলিত মান, অথবা তড়িৎ ফ্লাক্স হচ্ছে গিয়ে উপস্থিত চার্জের, যে চার্জটা এই ফিল্ডটা ক্রিয়েট করছে ওই চার্জের কত গুণ 1 বাই এপসিলন নট করে। এটি কি আমাদের গাউস ল, তুমি বই থেকে পড়ে শোনাই। Electric flux of an imaginary closed surface in an electric field will be equal to 1 divided by epsilon naught times of the total charge enclosed by that surface. ঠিক আছে, আবার বলতেছি। Gaussian surface ঠিক আছে, imaginary closed surface around a charge is called Gaussian surface. Electric flux of an imaginary closed surface in an electric field will be equal to 1 divided by epsilon naught times of the total charge enclosed by that surface. ঠিক আছে, ওকে। আমরা কিন্তু কুলম্বস ল থেকে কিন্তু আমরা এই কুলম্বস ল থেকে আমরা গাউস ল পেতে পারি, আবার গাউস ল থেকে আমরা কুলম্বস লটাও পেতে পারি। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে কিভাবে পাওয়া যায়, একটু দেখি তো আমরা কিভাবে এই একটা ল থেকে একটা ল কিভাবে পাওয়া যায়। আমাদের শেষ, আমরা মোস্ট শেষ দিকে চলে আসছি, অল্প একটু করা বাকি আছে। জাস্ট একটা জিনিস দেখি কিভাবে। এখানে আরেকটা জিনিস উল্লেখ করি, তোমরা লিমিটেশন অফ কুলম্বস ল এটা পড়বা। কুলম্বস ল লিমিটেশন গাউস লতে কেন প্রয়োজন হয়েছে, বিকজ কুলম্বস ল কিছু লিমিটেশন আছে। কুলম্বস ল হচ্ছে কি খুবই ক্ষুদ্র চার্জের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, বড় চার্জের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। আর চার্জের পরিমাণ বেশি হলে এখানে ইলেকট্রিক ফোর্সের পাশাপাশি গ্র্যাভিটেশনাল ফোর্সেরও একটা ডিস্টারবেন্স আসতে পারে, ওগুলো নিয়ে কোনো Coulomb's সূত্রে ওই ডেসক্রিপশনগুলো নেই। Coulomb's law is applicable for an uniform shape object, but for deformed object, if the shape of the object is not regular, irregular shape objecটের ক্ষেত্রে Coulomb's law apply করাটা very difficult. In that case, Gauss law আমাদেরকে better রেজাল্ট দেয়, ঠিক আছে। ওকে, সো দেখো আমরা একটু দেখি কিভাবে যদি এটা Coulomb's law বা Gauss law কিভাবে একটা থেকে একটা আসে, ঠিক আছে।
তো এটা খেয়াল করে আমরা যদি গাউস স্তর একটু দেখি, আমরা গাউস স্তর থেকে কুলম্ব স্তরটা পেতে পারি না দেখি। তো গাউস স্তরে কি বলছে যে বলছে যে কি ক্লোজ ইন্টিগ্রাল ওভার ই ds is equals to 1 divided by epsilon naught times of the charge। ঠিক আছে, আচ্ছা ওকে। তা এটা হচ্ছে মূল ফর্মুলাটা, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের কুলম্ব স্তরটা কি? কুলম্ব স্তর হচ্ছে কি E equals to 1 divided by 4 pi epsilon naught q by r, তাই না? তাহলে আচ্ছা ফাইন, আমরা একটা কাজ করি, স্টার্ট করি। খেয়াল করে দেখো, সেটা হচ্ছে কি close integral over EDS equals to phi, right? That means equals to 1 divided by epsilon naught q, তাই না? আচ্ছা, তাহলে look here E এটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তো আমরা একটা কাজ করি, এটা তো ভেক্টর ফর্মে আছে, আমরা এটাকে একটু ইলাবোরেট করে নিই। Look here, let us consider this is a charge, okay? This is a charge and this is the Gaussian surface. This is the charge and this is Gaussian surface. Let us consider this is the surface, okay? So this is the surface, so this is surface vector ds, and also the electric field is in this direction, right? This is a charge, so electric field is in all direction, and here also through this surface ds. So this is the surface vector and this is the field, electric field. So both are in the same direction. So you can write E ds cos 0 degree, right? Cos 0 degree, because this is a dot product, and you know phi is a scalar quantity, right? So it's dot, okay. So and in the same direction, so 0 degree, so cos 0 degree is equals to 1 divided by epsilon naught q. Now let's look here, we can bring E outside, so close ds and cos 0 equals to 1, so 1 divided by epsilon naught q. ওকে, সো আমি একটু এদিকে নিয়ে যাচ্ছি এই লেখাটাকে, আমি এটা একটু মুছে দিই। নাও লুক হিয়ার, E ক্লোজ ইন্টিগ্রাল ওভার ds, সো এই ds সারফেসের এরিয়া সেটা কত হয়? 4 pi r square, because this is spherical, so 4 pi r square is equals to 1 divided by epsilon naught q. And just look at E is equals to 1 divided by 4 pi r squared q by epsilon naught. Now you can write E is equals to 1 divided by 4 pi epsilon naught q by r square. Look here, and the PGC. This is what? Coulomb's law. Electric field from Coulomb's law. If you want to write in the Coulomb's force form, you can write Q equals to QE. Okay. Q naught E, that is the field charge. So this is 1 by 4 pi epsilon naught Q naught Q by R square. This is the Coulomb's law. Okay. So look here, starting from the Gauss law, we have derived the Coulomb's law. So you can derive the Gauss law from Coulomb's law also. Here I shown you how Coulomb's law can be deduced from the Gauss law. Okay, so তুমি দুইটা জীবনে করতে পারবা। তো এইগুলা পরীক্ষাতে আমরা দেখিনি আসতে কখনো, বাট যদি কখনো দেয় তারপর পারবে। এটা তো শর্ট কোশ্চেন, এটা একটু খেয়াল করলে পারবা, ঠিক আছে। সেখান থেকে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কি, হোয়াট ইজ গাউস ল, হোয়াট ইজ ইলেকট্রিক ফ্লাক্স। ওকে, বড় যদি তোমরা এটা পড়তে পারো, যে কি হাউ উই গেট কুলম্বস ল ফ্রম দ্য গাউস ল। রিভার্সটা তোমরা একটা বই থেকে দেখে নিবে, আই এম শিওর তোমরা দেখলে ইনশাল্লাহ পারবে, ঠিক আছে। আর যেটা বলেছিলাম তোমাদের কুলম্বস লর লিমিটেশনস গুলো তোমরা একটু পড়ে নেবে, কেমন? তো এই হচ্ছে মোটামুটি চ্যাপ্টারের কন্টেন্ট। আমি হয়তো একটু তাড়াহুড়া করেছি, তার কারণ হচ্ছে কি, যেহেতু এই চ্যাপ্টারটা আমি এর আগেও পড়েছি, মোটামুটি ভালোভাবেই পড়েছি। সো শুধু থিওরি ডিসকাশন করার জন্য আমি একটা বেশি ক্লাস নিতে চাচ্ছিলাম না, এমনি যেহেতু আমাদের টাইমে শর্টেজ আছে, আমাদের কারণ অনেক চ্যাপ্টার পড়তে হবে। এই জন্য আমি মোটামুটি চ্যাপ্টারটাকে আমি তোমাদেরকে থিওরিটিক্যাল অংশটা ক্লোজ করলাম। In my next class, I will discuss different mathematical problems from this chapter. At least I will try to solve minimum একটি করে প্রবলেম সলভ করার চেষ্টা করব বিভিন্ন ক্যাটাগরি থেকে, বিভিন্ন টাইপ অফ ম্যাথস থেকে। তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক হচ্ছে কি, তোমরা এই চ্যাপ্টারটা আরেকবার রিভিউ করবে,
শর্ট কোশ্চেনগুলো পড়বে। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন আছে। কোয়ান্টাইজেশন অফ চার্জ, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, ইকুইপোটেনশিয়াল সারফেস, ইলেকট্রিক ডাইপোল, গাউস ল, ইলেকট্রিক ফ্লাক্স, ঠিক আছে। সো অনেকগুলা ডেফিনেশন এখানে আছে, ছোট ছোট ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে। তোমরা এক্সাম্পল থেকে দেখবে, বোর্ডে ম্যাথসগুলো দেখবে, এমসিকিউ গুলো দেখবে। তো ঠিক আছে, তো আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও এই চ্যাপ্টার নিয়েই দেখা হবে। আমি ম্যাথমেটিক্যাল প্রবলেমস সলভ করব। তো তোমরা সেই পর্যন্ত ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।